হামের মতো একটি রোগে শিশুরা মৃত্যুবরণ করছে, আইসিইউ খুঁজে পাওয়া যাচ্ছে না, লাইন লেগে যাচ্ছে। এই সময় জনাব তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছে, আমার লজ্জা লাগে। ব্যারিস্টার রুমিন ফারহানা কি জামাত এনসিপিতে যোগ দিবেন? যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দর্শক, রুমিন ফারহানা অত্যন্ত চালাক এবং সাহসী। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সবথেকে খারাপ খবরটা এসেছে আজকে, এবং সেই খারাপ খবরটা তৈরি হয়েছে একটি আইনি নোটিশের মাধ্যমে। আগামী এক সপ্তাহের মধ্যে যে আসিফ নজরুল রাস্তায় নামে, তাহলে আসিফ নজরুলের বিচারের দাবিতে যদি কেউ রাস্তায় নামে, সেটা আমি সারিয়াত করি ইনশাআল্লাহ। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন না। আলকাট টাকাকে দেখাতে হবে, সেইটা বোঝার বুদ্ধি আপনাদের হয় নাই। আপনার দল যারা বিক্রি করে দিচ্ছে সংবিধানের নামে, সংসদের সামনে গিয়ে ওদেরকে লাল কার্ড দেখান। যদি আপনার বুদ্ধি থেকে থাকে আর বুদ্ধি প্রতিবন্ধী হলে বলেন, রাকসুর ফান্ডিং এ আপনাদের সবাইকে পাবনায় চিকিৎসার ব্যবস্থা করা হবে। তারা বলছে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, আর আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ওই বাস্তবায়নটা যেটা চাই সেটা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। দর্শক শ্রোতা, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই যেই সকল ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন, অলরেডি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে, শুনতে হবে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো। তাহলে আপনারা কেবলমাত্র বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন গোপন কিছু তথ্য জানতে পারবেন। কথা কেন, তাহলে সরাসরি চলে যাব মূল নিউজে, সরাসরি চলে যাব বিশ্লেষকদের ভিডিওতে। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম তাজা তাজা খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। তারা বলছে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, আর আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ওই বাস্তবায়নটা যেটা চাই সেটা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ মূল জায়গার পার্থক্যটা হচ্ছে পদ্ধতিগত, পদ্ধতিতে সমস্যা। আমরা স্পষ্ট করে বলতে চাই, এবং আপনাদের ওই ভাষাটা আমি একটু বিনয়ের সাথে শিখিয়ে দিতে চাই। গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করব। জুলাই সনদ তো হয়ে গেছে, যেটার মধ্যে সংসদ ভবনের সামনে প্রত্যেকটা রাজনৈতিক দল যে স্বাক্ষর করেছিল, আপনাদের মনে থাকার কথা। স্বাক্ষরের পর ফটো সেশনে সবচেয়ে বেশি যিনি হাসি দিয়েছিলেন, সবগুলো দাঁত বের করে, ওনার নাম সালাউদ্দিন সাহেব। ছবিটা বাধাই করে রাখার মতো ছবি। জুলাই সনদ তো হয়ে গেছে, এবং তারপরে আদেশ হয়েছে, অধ্যাদেশ হয়েছে, গণভোট হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হয়েছে। সংসদে যাওয়ার পরে ম্যানেজ ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছে তারা যে একটা ভোটের শপথ নিয়েছে, আর যেটা গণভোট সংস্কার পরিষদের শপথটাকে তারা গ্রহণ করেন নাই। এইখান থেকে বেইমানির যাত্রাটা সূচনা হয়েছে, এবং এই মুহূর্তে তারা যেটা করতে চাচ্ছে সেটা তারা মুখে বলতে চাচ্ছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, কিন্তু কিসের আলোকে? তাদের পছন্দের আলোকে তারা বাস্তবায়ন করতে চায়। আমরা যেটা বলতে চাই এবং আপনাদেরকেও যেটা আহ্বান জানাতে চাই, ভাষাটা ঠিক করেন। গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। 4টা প্রশ্ন ছিল, হ্যাঁ না ছিল। 70% মানুষ, প্রায় 70% মানুষ হার পক্ষে ভোট দিয়েছে। তারপরে আমি ধরে নিলাম তর্কের খাতিরে, জানি আপনারা 50-51% ভোট পান নাই, চুরি চামারি করে, ছিনতাই করে, হাইজ্যাক করে নিয়েছেন, ম্যানেজ ভোট আয়োজন করেছেন, তাও তর্কের খাতিরে মেনে নিলাম 50% পেয়েছেন। 50% ভোট নিয়ে 70% ভোটের রায়কে আপনি যদি অবজ্ঞা করেন, তাহলে কি জুলাই যোদ্ধারা মেনে নিবে? আমার তো মনে হয় না মেনে নিবে। এটার জন্য জামাতের দরকার নেই, এটার জন্য এনসিপির দরকার নেই, 11 দল দরকার নেই, বিরোধী দল দরকার নেই। কারণ ওই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমার দেশের মানুষেরা রক্ত দিতে শিখে গেছে, এবং আমরা যেটা দৃশ্যপটে দেখতে পাই সেটা হচ্ছে যে যুদ্ধটা ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে। বাস্তবতাটা হচ্ছে যুদ্ধটা ছিল আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, যেই কারণে শেখ হাসিনা এখন দিল্লিতে আশ্রয় পায়। এখন প্রশ্ন হচ্ছে, ওই যে শুরু করেছিলাম, মজলুম নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন অক্ষরে অক্ষরে, সেই মজলুম নেতার কথা আমরা বিশ্বাস করতে পারি না। কারণ হচ্ছে উনি ভোটের আগে যে স্টেটমেন্টগুলো দিয়েছিলেন যে হ্যাঁ যদি জয়যুক্ত হয় তাহলে কোনো আইন বাধাগ্রস্ত হবে না, আমরা যারা জিতে আসবো সকলে মিলে বাস্তবায়ন করব। সংসদে যাওয়ার পরে টোটালি ইউ টার্ন নিয়েছেন তারা। এবং আমরা যেটা দেখতে পাই সংসদ ভবনে, যেটা আমার ভাই তুষার ভাই খুব সুন্দর করে বলেছে, আমি খুব সংক্ষেপে বলতে চাই, আমরা সংসদে যেটা দেখতে পাই সেটা হচ্ছে সালাউদ্দিন সাহেব ওখানে প্রক্সি প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন। একদম প্রক্সি প্রধানমন্ত্রী। আমাদের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতার কথার পর প্রটোকল অনুযায়ী যার কথা বলার কথা, উনি কথা বলতে পারেন না, যে কোনো কারণেই হোক স্ক্রিপ্ট ছাড়া উনি ভুলে যান কথা, তথ্য বিভ্রাট হতে থাকে, এই কারণে প্রক্সি প্রধানমন্ত্রী কথা বলেন। এখন প্রক্সি প্রধানমন্ত্রীর ব্যাকগ্রাউন্ডটা তারা বলে গুম। আমরা দেখি উনি শিলংয়ে বিলাসবহুল 3 স্টার রিসোর্টের মধ্যে সময় কাটিয়েছে। এখনো যে আরেকটা পয়েন্ট এসেছে আলোচনা, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, শুধুমাত্র এই জুলাই সনদ বাস্তবায়ন না, তার পূর্বে
তার পূর্বেই অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার ভাই বলেছে 40%, আমি বলবো অর্ধেক, 50% সংস্কার কার্যক্রম অলরেডি শেষ হয়ে গেছে, হওয়া শেষ, জুলাই সনদ ব্যতীতই। এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা? এই যে গুম নিয়ে যে কথা বলছিল না, মানবাধিকার, বিরোধী দল দমনের জন্য পুলিশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, দুর্নীতি দমন কমিশন, অর্ধেক তো শেষ। একটা ফ্যাসিস্ট সরকার গঠনের জন্য, স্বৈরাচার গঠনের জন্য যা যা গুণাবলী প্রয়োজন, সেই সংস্কারগুলো তো অলরেডি শেষ হয়ে গেছে। আমাদের হাতে আর অপশন রয়েছে বাকি অর্ধেক। ওই যে গুমের কথা বলছিলাম, আমাকে গুম করে দেওয়ার আগে এতগুলো মানুষকে সাক্ষী রেখে দুইটা ছোট গল্প বলে আজকের আলোচনা আড্ডা শেষ করে দেব। প্রথম গল্প, আমাদের প্রক্সি প্রধানমন্ত্রী, উনি নাকি গুমরত অবস্থায় ছিল। 2023 সাল, আমরা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করছি, বিএনপির নেতৃত্বে আমার দল জাগপর, আমরা তখন 12 দলীয় জোট গেলাম গুলশান অফিসে, জনাব তারেক রহমানের সাথে স্কাইপিতে মিটিং হবে। স্কাইপি ওপেন হলো, আমরা দেখলাম স্ক্রিনের মধ্যে এক পাশে জনাব তারেক রহমান, আরেক পাশে নুডলসের বাটি হাতে নুডলস খেতে খেতে সালাউদ্দিন সাহেব। একজন গুমরত ব্যক্তি শিলংয়ে বসে আমাদের সাথে বৈঠক করছে, আমরা কিভাবে আন্দোলন পরিচালনা করব ইন্টারনেটের মাধ্যমে দিল্লি সরকারের আওতায়। এই কি সম্ভব? আমরা হতভম্ব হয়ে দৃশ্যটা দেখলাম, বের হলাম, নিজেরা মুখ চাওয়াচাই করলাম যে কি আন্দোলন হবে। সেদিনই বুঝে গিয়েছিলাম আন্দোলন আসলে হবে না, বালুর ট্রাকও নড়বে না, ঈদ আসবে ঈদ যাবে, আসলে কিছু হবে না। আল্লাহ যেদিন কবুল করবে তার আগে আমরা আসলে পারবো না, এটা আমরা বুঝে গিয়েছিলাম। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছিল দেখে জুলাই যোদ্ধারা জয়ী হতে পেরেছে, আমরা কিন্তু পারিনি, রাজনৈতিক দলরা পারে নাই। গল্প 1 শেষ। গল্প 2, গল্প 2 হচ্ছে এই যে আমার ভাই আমাকে ইঙ্গিত দিয়ে গেছে, এটা নাকি আজকে বলতেই হবে, এটা বলা হয়নি, এখানে বলতে বাধ্য হচ্ছি। বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলন, আমি ছিলাম 12 দলীয় জোটে, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, সেখান থেকে জামাত নেতৃত্বাধীন তৎকালীন 8 দল, এখন যেটা 11 দল, সেখানে আসার গল্পটা 2 লাইনে শেষ করে দিই। ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়, ওইখানে যে কি বলতে হবে, প্রধানমন্ত্রী কি 10 বছরের বেশি থাকতে পারবে কি পারবে না, একজন ব্যক্তি কি 3টি পদ অর্থাৎ প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সরকার দলীয় নেতা হতে পারবে কি পারবে না, এই প্রত্যেকটা লাইন তোতা পাখির মতো আমাদের আইন বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রক্সি প্রধানমন্ত্রী, যিনি আসলে স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের ধরে ধরে লাইন বাই লাইন মুখস্থ করিয়ে দিতেন। সেই দিন প্রথম প্রতিবাদ করেছিলাম যে আপনার কথায় ঐক্যমত্য কমিশনে যেগুলো বলতে পারবো না, এবং সেখান থেকেই যে বাধা পেয়েছিলাম, সেই বাধার পর তৎকালীন বিএনপিকে ছেড়ে চলে এসেছিলাম। এবং বিএনপির গুলশান অফিসে আমার মনে আছে গ্যারেজে দাঁড়িয়ে বলেছিলাম, সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি আর বর্তমান বিএনপি এক জিনিস না। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপিকে স্যালুট জানাই, খালেদা জিয়ার বিএনপিকে সম্মান জানাই, জনাব তারেক রহমানের যে বিএনপি, সেই বিএনপিকে সম্মান জানাতে পারছি না বলেই চলে এসেছিলাম। এখন সর্বশেষ কথা করণীয়, যেটা বলেছিলেন, অনেকে অনেক প্রস্তাব দিবে, আমি যেটা বিশ্বাস করি, অতীতের লড়াইটা হয়েছিল আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, সামনের লড়াইটা হবে বিএনপি, আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আপনারা অনেকে হয়তো বনি আহমেদ চিনেন না, এই অস্ট্রেলিয়াতে থাকে, অনেক বড় একজন ইউটিউবার। এই ভদ্রলোকরা বিভিন্ন সময় বিভিন্ন রকম উল্টাপাল্টা স্ট্যাটাস দিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বইলা আলোচনায় থাকে। উনি অসম্ভব পপুলার এবং ওনার অনেক ভিউ টিউ হয়। উনি গতকালকে একটা স্ট্যাটাস দিয়ে ফেলাইছেন। কি স্ট্যাটাস দিয়েছেন? আমি স্ট্যাটাসটা একবার পড়ি, তাহলে আপনারা বুঝবেন। মির্জা আব্বাস সিঙ্গাপুরে নেই, কেউ প্রমাণ দিতে পারলে $10K পুরস্কার, $10,000 পুরস্কার, চিকিৎসার নামে ওকে সিঙ্গাপুর থেকে ইন্ডিয়া দিয়ে গেছে। হাদি বিষয় আগুন লাগাই দিচ্ছেন না বলেন? মির্জা আব্বাস সিঙ্গাপুরে নাই, যদি কেউ প্রমাণ দিতে পারেন তাহলে তাহলে $10,000 দেবো। মির্জা আব্বাস এখন ইন্ডিয়াতে। আমি প্রথমেই বলে নেই, এটা টোটালি একটা আমার হিসাবে মিথ্যা কথা। তার কারণ হলো, দেখেন, একটা ইমিগ্রেশন ল আছে, আপনি যদি বাংলাদেশি হন আর আপনি যদি কোনো কারণে এই সুইডেনে ইউরোপিয়ান ইউনিয়নের ভিসা নিয়ে আসেন, আপনি যত বড় লোক হন, আপনি যত হেডোবলা মানুষই হন, এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আপনি তখন চিন্তা করেন আপনি আমেরিকায় যেতে চান, যে কোনো আমেরিকান এমবেসিতে গিয়ে, সেটা স্পেনে হোক, সুইডেনে হোক, ব্রাসেলস হোক, যেখানেই হোক, আপনি যদি অ্যাপ্লাই করেন যে আমি এখন এখানে আসছিলাম, এই যে আমার ইউরোপিয়ান ভিসা আছে, আমি একটু আমেরিকায় যেতে চাই, আপনাকে রিজেক্ট করবে। কারণ তারা তখন বলবে তুমি তোমার ওন কান্ট্রি থেকে অ্যাপ্লাই করো। তাহলে মূল প্রশ্ন হচ্ছে যে 11 তারিখে উনি, 10 তারিখে উনি হসপিটালে আসলেন, বা 8 তারিখে উনি হসপিটালে আসলেন, এবার কেয়ারে থাকলেন, ওখান থেকে উনি সিঙ্গাপুর চলে গেলেন অসুস্থ অবস্থাতেই। উনি ইন্ডিয়ান ভিসাটা নিলেন কখন? এর আগে উনি ইন্ডিয়ান ভিসা নিয়ে রেখেছিলেন, এমন কোনো প্রমাণ আমাদের কাছে নাই। দ্বিতীয় কথা হলো, সিঙ্গাপুর থেকে উনি ইন্ডিয়ান ভিসা পাবেন না। এই হিসাবে বোঝা যায় বনি আহমেদ ডাহা একটা মিথ্যা কথা বলছে। আমার হিসাবে বনি আহমেদ একটা স্টানবাজি করেছে, এই $10,000 কথা বলেছে বলে এই বাজারে একটা মানে নতুন করে আলোচনায় আসবার জন্য। এখন যেটা উচিত সেটা হলো আব্বাস সাহেবের ফ্যামিলি থেকে একটা ভিডিও কল বা ভিডিও বার্তা দেওয়া উচিত সিঙ্গাপুর থেকে, যে আব্বাস সাহেব এখানে আছে। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারেন দুনিয়া কেনা কি কইলো, কোন বনি আহমেদ কি কইলো, সেইটা নিয়ে তাকে ঠেলা পড়ছে নাকি, তারা বলতে ভাইয়া ভিডিও কল দাম করে দেখাইবো যে আমরা সিঙ্গাপুরে আসছি। না, আপনার যুক্তিও ঠিক আছে, কিন্তু এই যে আলোচনাটা হচ্ছে, এটা কিন্তু আব্বাস সাহেবের পরিবারের জন্য সুখকর নয়। বনি আহমেদ বলছে, জনি আহমেদ চ্যালেঞ্জ দিয়েছে $10,000। কেন ইমাজিন $10,000 মানে প্রায় 12,20,000 টাকার মতো হয়। 12,20,000 টাকা
না ছোট অঙ্ক নয়। যদিও এই বনিয়ামিন প্রচুর চ্যালেঞ্জ দেয়, যেমনটি উনি একসময় বলেছিলেন খালেদা ম্যাডাম যখন অসুস্থ ছিলেন উনি চ্যালেঞ্জ ছুড়েছিলেন খালেদা ম্যাডাম মরে গেছেন, মানে উনি ইন্তেকাল করেছেন। উনি এমন কথাও বলেছিলেন হাতিয়া থেকে যদি তোমরা হাল্লার মাসুদকে পাস করিয়ে আনো আমি 2টা অ্যাম্বুলেন্স দিব, দেয়নি। উনি এমন কথাও বলেছিলেন শিবিরে যদি ডাকসুতে জয়যুক্ত হতে পারে তাহলে হলের যে খাবার দাবার আছে সেখানে উনি 1 দিন বা 7 দিন খাওয়াবেন। এরকম স্টান্টবাজি উনি প্রায়ই করেন, কিন্তু সবসময় স্টান্টবাজি চলে না। এটা একটা মানুষের জীবন নিয়ে, একটা মানুষের ভবিষ্যৎ নিয়ে। যদি আব্বাস সাহেব সত্যি সত্যি ইন্ডিয়াতে থেকে থাকে, যদিও আমি 100% শিওর যাওয়ার কোনো সুযোগ নেই, এবং এটা যদি হাদি সংক্রান্ত হয় তাহলে তো বাংলাদেশের মানুষ কাউকে ক্ষমা করবে না, কারণ হাদির প্রতি একটা দরদ বা একটা ভালোবাসা বাংলাদেশের 18 কোটি মানুষেরই আছে, কারণ হাদি কারণ কোনো ক্ষতি করেনি। ব্যাপারটা তো সেন্সিটিভ, যে ব্যাপারটা নিয়ে যদি আব্বাস সাহেবের পরিবার চুপচাপ থাকে এবং ওনারা যদি কোনো কিছু না বলেন তাহলে এই ব্যাপারটা আরো বিস্তৃতি পাবে। দেখুন প্রিসিলা নামে যে মেয়েটি আছে আমেরিকাতে, সেও এটা নিয়ে আলোচনা করেছে, সেও একটা স্ট্যাটাস দিয়েছে। সে কি বলেছে সেটা একবার দেখি। প্রিসিলা লিখেছে, আমি মনে করি না এমন কিছু, এমন একজন সম্মানিত মানুষ এই কাজ করতে পারেন না। মানে উনি এখন চলে গেছেন অন্য জায়গায়, মানে হাদির ব্যাপারে আব্বাস সাহেব করতে পারেন না। আমি সেই বিতর্কে যাচ্ছি না, সময় সবকিছু বলে দিবে, প্রমাণ করে দিবে। নিশ্চিন্ত না হলে, নির্দিষ্ট প্রমাণ না থাকলে একজন সম্মানিত অসুস্থ মানুষকে নিয়ে এই ধরনের তথ্য প্রচার দুঃখজনক। 100% আমার একই কথা। যদি আপনার কাছে নির্দিষ্ট প্রমাণ থাকে বনিয়ামিন সাহেব, আপনি সেই প্রমাণ দিচ্ছেন না কেন? আপনি কেন বলছেন $10,000 আপনি দিবেন? কার টাকা পড়ছে রে ভাই সিঙ্গাপুরে যে খোঁজ দেওয়া? কেউ আপনার কাছ থেকে সিঙ্গাপুরে খোঁজ দিতে পারলে $10,000 পাবে এমন গ্যারান্টিও তো আপনি দিতে পারেননি, কারণ আপনি এর আগে হাতিয়াতে অ্যাম্বুলেন্স দেওয়ার কথা সেটা এখনো দেননি। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের খাওয়াবার কথা হলে শিবির পাস করলে দেননি, তো আপনি $10,000 দিবেন তার কি গ্যারান্টি আছে? তবে আমি সিঙ্গাপুরে যারা আছেন সে ভাইদেরকে বলছি, আপনারা সিঙ্গাপুরে থাকেন, আপনারা জানেন উনি কোথায় আছেন। আপনারা দেখে একটা স্ট্যাটাস দিয়ে আপনারা দাবি করেন, বনিয়ামিনকে বলেন আমরা অমুক জায়গায় দেখেছি, অমুক জায়গায় আছে, আমার টাকা পাঠান। সামনে যদি না পাঠায় সেটা নিয়ে আপনি এই ভার্চুয়াল মিডিয়াতে এসে আপনি আন্দোলন শুরু করেন। কারণ $10,000 বনিয়ামিন বলে তার কাছে কিছুই না, কিন্তু অনেকের কাছে অনেক কিছু। আমি যদি সিঙ্গাপুরের আশেপাশে থাকতাম আমি চলে যেতাম, আমি যদি মালয়েশিয়া থাকতাম আমি চলে যেতাম, খোঁজ দিয়ে দেখতাম। আপনারা দেখুন, দেখে যদি প্রমাণ করতে পারেন যে উনি আছেন বনিয়ামিনকে না, আপনারা স্ট্যাটাস দিয়ে ফেসবুকে ফ্ল্যাশ করে দেন, এই যে আমরা আব্বাস সাহেবের ছবি পাঠালাম, এখন বনিয়ামিন টাকা দাও। তারপরে যদি বনিয়ামিন টাকা না দেয় তখন এই সমস্ত ভার্চুয়াল মিডিয়ার যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাই তাকে ধরবে। সব কথা শেষ কথা হলো, একজন হাদিকে নিয়ে আমরা যে নাটক প্রায়ই করি এটা করা উচিত না। হাদির হত্যার সাথে কে বা কারা জড়িত টুডে জানতে হবে, জানাতে হবে, বিএনপি সরকারকে জানাতে হবে। বাংলাদেশের মানুষ হাদি হত্যাটাকে সাগর রুনির হত্যার মতো ধামাচাপা দিয়ে রাখতে পারবে না। সেটা আজ হোক কাল হোক, যে সরকারই থাকুক, হাদি হত্যার একটা বিচার হবে। আর মির্জা আব্বাস সাহেবের সাথে হাদি হত্যার কোনো রকম সংমিশ্রণ আছে বা মিল আছে সেটা তো আপনার মুখে বললে হবে না, আমাদেরকে প্রমাণ করতে হবে। উনি বলে দিলেন উনি সিঙ্গাপুরে নাই, উনি ইন্ডিয়াতে আছেন। উনি ইন্ডিয়াতে কিভাবে গেলেন সেটাও বললেন না, ইন্ডিয়াতে আছে কোথাও বললেন না, কোথায় আছে সেটাও বললেন না, উনি একটি ছবি দিতে পারলেন না, উনি একটা অ্যাড্রেস দিতে পারলেন না। উনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলেন আমি $10,000 পুরস্কৃত করবো। এই $10,000 কথা শুনে খবরটা ভাইরাল হয়েছে, নইলে কিন্তু তো ভাইরাল হতো না। আপনি বনিয়ামিন সাহেব, আপনাকে অনুরোধ করে বলছি, আপনি যদি জানেন হাদি হত্যার ব্যাপারে মির্জা আব্বাস কিছু জানে বা মির্জা আব্বাস জড়িত, যেটা আপনি ইঙ্গিত দিয়েছেন আপনার স্ট্যাটাসে, আপনি বলে দিন, পাবলিকলি। আপনি অত্যন্ত পপুলার একজন মানুষ, আপনার স্ট্যাটাস সবাই দেখে, তখন এটা নিয়ে আলোচনা করা যাবে। আপনি মির্জা আব্বাস সাহেব সিঙ্গাপুরে নেই, থাকলে $10,000 দিব, উনি ইন্ডিয়াতে আছে, আপনি বলে দিলেন, স্ট্যাটাস দিয়ে দিলেন, প্রচন্ড ভিউ হলো, আপনি মাল কামালেন, আমাদের কি লাভ? আমরা কি আসল সত্য খুঁজে পাচ্ছি? আপনি ঠিক আছে মির্জা আব্বাস সিঙ্গাপুরে নেই, আপনার কথা অনুযায়ী মির্জা আব্বাস ভারতে আছে, সেটা যে কোনো স্টেটে হতে পারে, কলকাতা, দিল্লি, মুম্বাই, গুজরাট, যে কোনো জায়গায় হতে পারে, সেটা আপনি আমাদেরকে জানিয়ে দিন। অযথা $10,000 কেন খরচা করছেন? সুতরাং এই সমস্ত কথা বলে, আপনি ভাই বিদেশে থাকেন তো, দেশে আসবেন না? দেশে আসারও প্রয়োজন নেই। আমরা বিদেশে থাকলেও দেশে যাই, দেশে যেতে হয়। আমরা এমন কোনো আজগুবি খবর, এমন কোনো মিথ্যা তথ্য দিতে পারি না, আমাদের ভয় লাগে যে মিথ্যা তথ্য দিয়ে কোথায় ফেসে যাব। আপনার সেই ভয় নেই, কারণ আপনি বাংলাদেশে আসবেন না, ইউ ডোন্ট কেয়ার। এখন বলতে পারেন আমি কিছুদিন আগে এসেছিলাম, যখন এসেছিলেন তারপরে গিয়ে এগুলো করছেন আপনি। ব্যারিস্টার রুমিন ফারহানা কি জামাত এনসিপিতে যোগ দিবেন? যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দর্শক, রুমিন ফারহানা অত্যন্ত চালাক এবং সাহসী এবং সুযোগবাদী মিনস, আপনি দেখেন হাসিনা আমলে কথা বলেছে, পার্লামেন্টে চিল্লাচিল্লি করেছে, সংরক্ষিত মহিলা আসনে এমপি হয়ে, এবং হাসিনা প্লটের জন্য আবেদন করেছে। এটাকে বলে সুযোগবাদী। এই রুমিন ফারহানা টকশো করেছেন, টকশোতে গলা ফাটিয়েছেন, আবার একই সময়ে গুলশান, বনানী, বারিধারার বিভিন্ন অভিজাত পার্টি ক্লাবে পার্টি করেছেন, যখন বিএনপি কর্মীরা গরু ঘরে কিংবা পাট খেতে ঘুমান। বগুড়া, বরিশালে যখন বিএনপির নেতাকর্মীরা পাট খেতে ঘুমান, তখন রুমিন ফারহানা গুলশান একটা ক্লাবে পার্টি করেন। এবং পার্টি কখন করেন? আগে টকশোতে সরকারের বিরুদ্ধে চিল্লাচিল্লি করে, তারপর। রুমিন ফারহানা কখনো জেল খাটা লাগেনি এবং এসি রুমে বসে টকশো করেছেন, কিন্তু রাজপথে কোনোদিন মিছিলে রুমিন ফারহানাকে দেখা যায়নি। তো রুমিন ফারহানাকে সঙ্গত কারণে বিএনপি নমিনেশন দেয়নি। কিন্তু রুমিন ফারহানা যেহেতু পারিবারিক ঐতিহ্য আছে এবং ব্যক্তিগত গার্ডস আছে, তিনি স্বতন্ত্র নির্বাচন করেছেন এবং জয়লাভ করে সংসদে এসেছেন। এখন রুমিন ফারহানা দেখছেন যে
আগামী দিনে বাংলাদেশে জামাত জোয়ার আসছে। এটা বুঝতে রাজনীতিবিদ হওয়া লাগে না, কারণ সরকারি দলের প্রতি মানুষ এমনি বিরক্ত হয়ে যায়। সরকারি দলের জনপ্রিয়তা কখনো বাড়ে না, কমে। তাও আবার বাংলাদেশের মতো দেশে সরকারি দল ভালো করবে, ইটস টোটালি ইম্পসিবল। সেই জায়গায় জামাত যদি ঘুমায়ও, তারপরও রাজনীতিতে জামাত জোয়ার আসবে এবং বিএনপির অবস্থা দিন দিন খারাপ হবে। সেই জায়গায় বিএনপির সাথে অ্যালাইনমেন্টে থেকে রুমিন ফারহানা তেমন কোনো লাভ নেই। রুমিন ফারহানাকে বিএনপি তারেক রহমান নানান প্রস্তাব দিয়েছে, প্রতিমন্ত্রী বানানোর বা নানান কিছু প্রস্তাব দিয়েছে, আপনি বিএনপিতে আসেন বা বিএনপির সাথে থাকেন। যেমন ব্যারিস্টার সুমন, তিনি কিন্তু স্বতন্ত্র এমপি হয়েছেন এই গল্প থেকে, কিন্তু ব্যারিস্টার সুমন ওয়াজ কমপ্লিটলি আওয়ামী লীগ, যুবলীগের পদধারী ছিলেন এবং আওয়ামী লীগকে সার্ভিস দিতেন এবং সংসদেও আওয়ামী লীগের পক্ষে ছিলেন এবং দিন শেষে আওয়ামী লীগ হয়ে কিন্তু তিনি জেল খাটছেন। তো এই জায়গায় দর্শক, রুমিন ফারহানাও কিন্তু এরকম করার একটা সম্ভাবনা ছিল এবং বিএনপি চেয়েছিল এটা, ঠিক আছে তুমি স্বতন্ত্র এমপি হয়েছো, ঠিক আছে, কিন্তু বিএনপির সাথে থাকো, সব জায়গায় বিএনপিকে সমর্থন দেবে। এবং প্রথম দিকে এরকম সমর্থন দিত, যেমন সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছে জামাত এনসিপি এমপিরা। এখন জামাত এনসিপি এমপিরা যখন শপথ নেয়, ওই সময়ে রুমিন ফারহানা জামাত এমপিদের মধ্যে ছিল, তিনি শপথ না নিয়ে বিএনপির সাথে চলে গেছেন, ইশরাকের সাথে চলে গেছেন। ইশরাক এবং রুমিন ফারহানা এই দুইজন জামাত এমপিদের সাথে শপথ নিয়েছেন। ইশরাক একটু লেটে এসেছিলেন এই কারণে, রুমিন ফারহানা একটু লেটে এসেছিলেন এই কারণে। কিন্তু জামাত এনসিপি এমপিরা যেই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে শুরু করেছে, রুমিন ফারহানা ওখান থেকে উঠে গেছেন, মানে বিএনপির সাথে ছিলেন। কিন্তু এখন রুমিন ফারহানা দেখছেন যে না, বিএনপির জনপ্রিয়তা দিন দিন তলানিতে, এবং রুমিন ফারহানা দেখছেন যে এই দল বিএনপি গণঅভ্যুত্থানে পতন হতে পারে, তা আগুন নিয়ে খেলছে, বিশেষ করে গণভোট নিয়ে যেভাবে খেলছে তাতে বিএনপির কপালে সামনে বিপদ আছে এবং অদূর ভবিষ্যতে বিএনপি গণঅভ্যুত্থানের মুখে পড়তে পারে, এটা অনিবার্য। যার ফলে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন রুমিন ফারহানা। আর রুমিন ফারহানা চালাক, স্বতন্ত্র হিসেবে তো আজীবন থাকবেন না, তিনি বাংলাদেশে এমন একটা জায়গা করবেন যে রুমিন ফারহানা বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেও যে সম্মান বা যে ধরনের ক্ষমতা বা যে ধরনের গুরুত্ব পেতেন, তার চাইতে বেশি গুরুত্ব পাবেন। রুমিন ফারহানা অল ইন অল হবেন, ব্যাপক আলোচিত হবেন। সাপোজ রুমিন ফারহানা যদি জামাতে যোগ দেন কিংবা এনসিপিতে যোগ দেন, জামাত এনসিপির লোকজন রুমিন ফারহানাকে মাথায় তুলে নাচবে। রুমিন ফারহানা যদি জামাতে যোগ দেন, দেখবেন যে রুমিন ফারহানাকে নিয়ে যে চর্চা হবে, যে আলোচনা হবে দেশে বিদেশে। রুমিন ফারহানা বিএনপির উপপ্রধানমন্ত্রী হলে কিংবা তাকে রাষ্ট্রপতি বানালে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বানালো, এত চর্চা হতো না। আর বিএনপিতে রুমিন ফারহানার ভবিষ্যৎ বেশি একটা ভালো না। সর্বোচ্চ বিএনপি যদি বিএনপিকে সমর্থন দেয়, আর সমর্থনও বিএনপির কাছে জরুরি না, কারণ বিএনপির এমনিতেই ব্রুট মেজরিটি আছে। তো সেই জায়গায় রুমিন ফারহানাদের মতো এমপিরা বিএনপির পক্ষে থাকলেও বাকি, না থাকলেও বাকি, থাকলে যে আলাদা কোনো উপকার হবে তা না। হ্যাঁ, একটু উপকার হতে পারে, যেমন রুমিন ফারহানা যদি বিএনপির পক্ষে থাকেন, তাহলে স্বতন্ত্র সংরক্ষিত নারী আসনে বিএনপির সিট একটা বাড়লেও বাড়তে পারে, এই জায়গায় একটু উপকারিতা আছে। তাছাড়া মৌলিক কোনো উপকারিতা বিএনপি নেই, এই জন্য বিএনপি অতটা মূল্যায়ন করবে না, যার ফলে বিএনপিতে রুমিন ফারহানা তেমন কোনো ভবিষ্যৎ নেই। আর রুমিন ফারহানা দেখছেন যে বিএনপির সামনে গণঅভ্যুত্থান আছে, আর রুমিন ফারহানা যদি জামাত বা এনসিপিতে আসেন, তাহলে ইতিহাসের পাতায় তিনি অবিস্মরণীয় হয়ে থাকবেন এবং হিট করবেন। ব্যক্তিগত কারণে রুমিন ফারহানা দিন শেষে জামাত বা এনসিপিতে যোগ দিতে পারেন। তবে জামাতে কোয়াপ করা কি কঠিন না? জামাতে রুমিন ফারহানার মতো চুল খোলা স্টাইলিশ নারীরা যোগ দিয়ে জামাতেরও প্যারাডাইম শিফট ঘটাতে পারেন। যেমন মোনামি ম্যাম কিংবা রুমিন ফারহানা এরা যদি জামাতে যোগ দেয়, বা মোনামি ম্যামকে যদি জামাত সংরক্ষিত মহিলা আসনে এমপি বানাতে পারে, ইটস নট ইম্পসিবল। তাহলে জামাতের রাজনীতি একটা নতুন ডাইমেনশন আসবে, যে জামাতে নন পর্দানশীল সুন্দরী নারীরা, স্টাইলিশ নারীরাও আছে। আর রুমিন ফারহানাকে জামাত মূল্যায়ন করতে পারে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ রুমিন ফারহানা কথা বলতে পারেন এবং আইন বুঝেন। তো জামাতের ওইরকম কথা বলার মতো লোকের অভাব আছে সংসদে, সংসদ মাতিয়ে তোলার মতো লোক আছে কম, শফিকুল ইসলাম মাসুদ সহ দু একজন আছেন। আর রুমিন ফারহানা কিন্তু এটা ভালোভাবে পারেন, রুমিন ফারহানা একাই 100, এ কারণে জামাত রুমিন ফারহানাকে অ্যাক্সেস দিতে পারে। তবে রুমিন ফারহানা যতটুকু আমি খোঁজ নিয়েছি, যে জামাতের চাইতে তার পছন্দ এনসিপিতে যদি রুমিন ফারহানা যোগ দেন, তাহলে এনসিপির টপ 2 বা 3 লিডারদের মধ্যে রুমিন ফারহানা একজন হবেন। রুমিন ফারহানা ব্যাপকভাবে আলোচিত হবেন, এনসিপির কেন্দ্রবিন্দুতে থাকবেন এবং রুমিন ফারহানা যা বলবেন সেটা হিট হবে, ভাইরাল হবে। সংসদে রুমিন ফারহানার বক্তব্য শুনতে পুরো জাতি হাঁ করে তাকিয়ে থাকবে। এই সুযোগ রুমিন ফারহানার মিস করার কথা নয়। এইগুলো বিবেচনায় রেখে রুমিন ফারহানা জামাত এনসিপিতে যোগ দিতে পারেন। বিশেষ করে রাজপথে জামাত এনসিপি জোয়ার আসছে, এটা দেখে তিনি বিএনপিতে যাওয়ার কোনো প্রশ্ন আসে, এরকম একটা আলামত একটা খবর থেকে মোটামুটি পাওয়া যায়, আমাদের ইন্টারনাল সোর্স এটা বলে। তাছাড়া একটা খবর, একজন ছাড়া সব স্বতন্ত্র এমপি বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে 1 ও বিএনপির সঙ্গে 3 দল। তো একজন ছাড়া সব স্বতন্ত্র এমপি বিএনপির সাথে, তো একজন কোন স্বতন্ত্র এমপি বিএনপির সাথে না, একটু আমরা দেখি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন অধিকাংশ স্বতন্ত্র সংসদ সদস্য বিএনপির সঙ্গে জোটে থাকছেন, তবে ব্রাহ্মণবাড়ি 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত এমপি মিস্টার রুমিন ফারহানা এই জোটে থাকছেন না। এবং বিএনপির সাথে থাকছেন না রুমিন ফারহানা, এবং রুমিন ফারহানা নতুন কোনো গন্তব্য, নতুন কোনো মঞ্জিলে মকসুদ বুঝছেন। আর স্বতন্ত্র জোটে বিএনপি জোটে থাকছেন না, আবার জামাত জোটে এখনো যায়নি, তো একা থাকেও বা কি লাভ? এতে তো তার যে মঞ্জিল, তার যে মকসুদ বা তার যে লক্ষ্য উদ্দেশ্য, এটা তো বাস্তবায়ন হবে না। এই কারণে অনিবার্যভাবে একটা পর্যায়ে অবশ্যই দর কষাকষি করবেন, জামাত এনসিপিতে তার জায়গাটা কিভাবে হবে এটা তিনি খোঁজাখুঁজি করবেন। যদি যথেষ্ট মূল্যায়ন পান, তিনি জামাত এনসিপিতে আসতে পারেন, যে কোনো এক দলে সম্ভাবনা রয়েছে। নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিক হিসেবে প্রধান নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ তিনি বলেন, 6 জন স্বতন্ত্র এমপি বিএনপির সঙ্গে রয়েছেন, আর একজন কোনো জোটে থাকছেন না। তিনি আরেকজন সংরক্ষিত নারী আসনে বিএনপি জামাত ইসলাম পৃথকভাবে জোটবদ্ধভাবে নির্বাচন করবে। জামাতের সঙ্গে থাকবে এনসিপি, আর বিএনপির সঙ্গে রয়েছে গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ জাতীয় পার্টি। জামাতের সঙ্গে এনসিপি আছে, জামাতের সঙ্গে খেলাফত মজলিস আছে, এটাকে বলবে খেলাফত মজলিসের দুই গ্রুপেরই এমপি আছে সংসদে। এবং চরমোনাই কোন দলে থাকবে?
দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। শোনার পরে কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।